হ্যালো এভরিওয়ান, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব মেনস্ট্রুয়েশন বা রজচক্র নিয়ে। ফার্স্টে চলো আমরা জেনে নিই মেনস্ট্রুয়েশন কাকে বলে। একজন রিপ্রোডাক্টিভ এজের মহিলার অথবা একটা ফিমেলের বা বয়সন্ধিকালে একটা ফিমেলের বডি থেকে প্রত্যেক মাসে যে নিয়মিক বা সাইক্লিক যে একটা ব্লিডিং হয়, যেটার আরেক নাম পারভ্যাজিনাল ব্লিডিং, তাকে আমরা বলি রজচক্র। এখন রজচক্রটা তোমাদের বইতে খুব কমপ্লিকেটেড করে দেওয়া আছে। আমি ট্রাই করব আজকে আমার এই ভিডিওতে তোমাদের জন্য সেই কমপ্লিকেটেড জিনিসটাকে যতটা পসিবল সিম্পলিফাই করে দেওয়ার। এখন এখানে একটা কথা চলে আসে, এই টপিকটা থেকে সাধারণত এমসিকিউ ছাড়া তেমন কোনো রিটেন কোশ্চেন আসতে দেখা যায় না। সো এটা থেকে তোমরা এমসিকিউ পড়লে হবে, বাট যেহেতু বইয়ে আছে তোমাদের অ্যাটলিস্ট কনসেপ্টটা ক্লিয়ার থাকা উচিত। তো পুরা মেনস্ট্রুয়েশনটাকে 4টা ফেজে ভাগ করা হয়: নিরাময় পর্ব, বৃদ্ধি পর্ব, প্রাকরজকীয় পর্ব, রজস্রাবীয় পর্ব। এখন তার আগে আমরা একটা জিনিস দুইটা টার্ম একটু মনে রাখবো, সেটা হচ্ছে এই যে রজস্রাব বা মেনস্ট্রুয়েশন, এটা স্টার্ট হওয়ার একটা নাম আছে, এটাকে বলা হয় মেনার্ক। বাট বাংলায় যদি আমি এটার প্রোনাউন্সিয়েশনটা লিখি তাহলে হবে মেনার্চি, বাট অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন হবে মেনার্ক। স্টার্ট হওয়া, মেনার্চি মানে হচ্ছে স্টার্ট। মেনস্ট্রুয়েশন স্টার্ট হওয়াকে আমরা কি বলবো? মেনার্চি। আর অ্যারাউন্ড 40 থেকে 50 বছর বয়সে এই মেনস্ট্রুয়েশন টোটালি বন্ধ হয়ে যায়, তখন এটাকে বলা হয় মেনোপজ। ওকে, চলো আমরা এবার ভেতরে ঢুকি। এখানে ফিগার রাখছি, আমি আগে হচ্ছে এই জিনিসটা একটু এক্সপ্লেইন করি, তারপর আমি ফিগারের দিকে আসবো, অথবা আমি বলার সাথে সাথে হচ্ছে ফিগারও দেখাবো। ফার্স্ট অফ অল হচ্ছে নিরাময় পর্ব। এটা হচ্ছে প্রিভিয়াস যে একটা ব্লিডিং হলো, লাস্ট যে চক্রটা, সেইটা থেকে এখন আমার বডির, ফিমেলের বডির এন্ডোমেট্রিয়াম বা জরায়ুটা পুনর্গঠিত হবে, কারণ আগের বার জরায়ু ভেঙে চুরে শেষ হয়ে গেছিল এবং ব্লিডিং হয়েছিল অনেক। সো এখন ওইটাকে কি করবে? বডি রিপেয়ার করবে। সেই রিপেয়ার ফেজটার নাম হচ্ছে নিরাময় পর্ব। এখন নিরাময় পর্ব 3 থেকে 6 দিন পর্যন্ত স্থায়ী থাকে। এখন কথা হচ্ছে নিরাময়টা হবে কেন? দেখো এখানে একটা সিরিয়াল আছে কয়েকটা হরমোনের। বয়সন্ধিকালে হাইপোথ্যালামাস থেকে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন ক্ষরণ হবে। এই গোনাডোট্রপিন রিলিজিং গিয়ে পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপ্ত করবে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিওনাইজিং হরমোন ক্ষরণ করতে। ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিওনাইজিং হরমোন কার উপরে ক্রিয়া করবে? ফলিকলের উপরে। এন্ড এই ফলিকলটা কি? এই যে ডিম্বাণুটা, মনে রাখবা ডিম্বাণুর জন্য যে একটা কেস থাকে, এটা হচ্ছে ফলিকল। এই যে দেখো সবুজটা হচ্ছে আমাদের ডিম্বাণু, তার উপরে তার চারপাশে যে কমলা রঙের হচ্ছে কভারিংটা, এটা হচ্ছে ফলিকল। অর্থাৎ ফলিকল কাইন্ড অফ চিন্তা করে না একটা ফলের মতো, ডিম্বাণুটা হচ্ছে তার ভেতরে বীজ। এই ফলটার গ্রোথের জন্য কে হেল্প করবে? ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিওনাইজিং হরমোন। এখন যখন এই ফলিকলটা ম্যাচিউর হতে থাকবে, এই ফলিকল থেকে ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন ক্ষরণ শুরু হবে। কি ক্ষরণ শুরু হবে? ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন। এবং ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন কি করবে? জরায়ুর বা জরায়ুর মেইনটেনেন্স করবে। জরায়ুর মেইনটেনেন্স। জরায়ুর মেইনটেনেন্স বলতে আমি কি বুঝাচ্ছি? দেখো এই ডিম্বাণুটা তৈরির অ্যাকচুয়ালি উদ্দেশ্য কি? ডিম্বাণু তৈরির উদ্দেশ্য হচ্ছে যাতে প্রত্যেক মাসে একবার করে একটা ফিমেলের প্রেগন্যান্সির একটা স্কোপ তৈরি হয়। তার মানে এই ডিম্বাণু তৈরির প্রধান উদ্দেশ্য হচ্ছে নিষেক হওয়া। নিষেক হলে কি তৈরি হবে? একটা জাইগোট তৈরি হবে। আর এই জাইগোটটা আমরা আগের ভিডিওতে পড়ে এসেছি, জরায়ুর ভেতরে বড় হয়। তাহলে জরায়ুর কি আগে সাজসজ্জা লাগবে, জরায়ু থেকে সেই পরিমাণ সেভাবে অ্যাকচুয়ালি পুনর্গঠিত করতে হবে। এই জন্যই ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন ক্ষরণ শুরু হয় এই ফলিকল থেকে, যাতে করে এখান থেকে যে ডিম্বাণুটা তৈরি হবে সেটা গিয়ে যেন জরায়ুতে প্রপারলি প্লেসড হতে পারে। আদারওয়াইজ একটোপিক প্রেগন্যান্সির মতো প্রবলেম তৈরি হতে পারে। সেগুলো তোমাদের জানা লাগবে না। তাহলে আমি জিনিসটা আরেকবার রিপিট করি। বয়সন্ধিকালে হাইপোথ্যালামাস থেকে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন ক্ষরণ শুরু হয়। এই হরমোন পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপ্ত করে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিওনাইজিং হরমোন ক্ষরণ করার জন্য। এই ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিওনাইজিং হরমোন, যেগুলোকে আমি শর্ট ফর্মে এফএসএইচ এবং এলএইচ দিয়ে লিখেছি, সেগুলো গিয়ে কাজ করবে কিসের উপরে? এই ফলিকলগুলোর উপরে। এই ফলিকলগুলোকে ম্যাচিউর করতে থাকবে এবং ম্যাচিউর ফলিকল থেকে প্রচুর পরিমাণে ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন ক্ষরণ হবে, যেটা আলটিমেটলি কি করবে? আমার জরায়ুর মেইনটেনেন্স হেল্প করবে। তাহলে এটা হচ্ছে ওভারঅল মেনস্ট্রুয়েশনের একটা ফ্লো থ্রু। এবার আমরা স্টেপস গুলো আসি। তাহলে নিরাময় পর্বে কি ছিল? এই যে আমার ফলিকল স্টিমুলেটিং হরমোন আর লুটিওনাইজিং হরমোন ক্ষরণ হলো, ফলিকলের ম্যাচুরেশন হইতেছে, ইস্ট্রোজেন প্রজেস্টেরন ক্ষরণ হবে। তার আগে জরায়ুর কি রিপেয়ার লাগবে না, আগের ফেজ থেকে রিকভারি করা লাগবে। সো এটা হচ্ছে এখানে হয়, এই নিরাময় পর্বে হয়। এখানে জরায়ুর এন্ডোমেট্রিয়াম 1 মিলিমিটার পুরু হয়।
এই দেখো ফিগারও আমি দেখিয়ে দিয়েছি, এই যে 1 মিলিমিটার পুরু হলো। এই দেখো এটা হচ্ছে আমাদের জরায়ুর এন্ডোমেট্রিয়াম, এটা দেখো আস্তে আস্তে পুরু হবে, যত ফেজের দিকে আগাবে আস্তে আস্তে দেখো জিনিসটা পুরু হয়ে যাচ্ছে। এবার সেকেন্ড যে ফেজটা সেটা হচ্ছে গিয়ে বৃদ্ধি পর্ব। এই দেখো এই ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন হরমোন ক্ষরণের কারণে ফলিকলের থেকে যে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ হচ্ছে সেটার কারণে আমার এন্ডোমেট্রিয়ামের ম্যাচুরেশন হচ্ছে বা এন্ডোমেট্রিয়ামের বৃদ্ধি হচ্ছে। এখানে আলটিমেটলি এন্ডোমেট্রিয়াম অ্যারাউন্ড 3 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃদ্ধি পায়। এখন এই পর্বে নরমালি এই যে ফলিকল গুলা না, এই ফলিকল থেকে প্রচুর পরিমাণে ইস্ট্রোজেন খরিত হয়। কি খরিত হয়? ইস্ট্রোজেন। এবং এই ইস্ট্রোজেনের কারণে এই যে আমার জরায়ু যে এন্ডোমেট্রিয়াম তার অ্যাকচুয়ালি হচ্ছে তার বৃদ্ধি ঘটে। এখন এই চক্রের 12তম দিনে 12তম দিনে হঠাৎ করে এলএইচ হরমোনের ক্ষরণ বা লুটিওনাইজিং হরমোনের ক্ষরণ অনেক বেড়ে যায়, এটাকে বলা হয় এলএইচ সার্জ। তাহলে 12তম দিনে কি হয়? এলএইচ সার্জ হয়। এখন এটার কারণে কি হবে? এলএইচ সার্জের জন্য কি হবে? এই যে আমার যে ফলিকল গুলা, এই যে এগুলা এ দেখো বড় হচ্ছে, আস্তে আস্তে ম্যাচিওর হচ্ছে ফলিকল স্টিমুলেটিং এবং লুটিওনাইজিং হরমোনের কারণে। এখন একে ম্যাচিওর করার জন্য যে লুটিওনাইজিং হরমোন লাগছে সেটা হঠাৎ করে অনেক বেড়ে গেল, ফলে কি হবে? এই ফলিকলের ভেতরে আমার যে ডিম্বাণুটা ছিল সেটা কি হবে? বাইরে বের আসবে। এখন এই ম্যাচিওর ফলিকলটাকে বলা হয় গ্রাফিয়ান ফলিকল। আর এই ম্যাচুরেশনের এই যে ফলিকল গুলা ম্যাচিউর হচ্ছে, এগুলো হচ্ছে ফলিকল। এই ফলিকলের ম্যাচুরেশনের সময় এর ভেতরে ডিম্বাণুটা থাকে। এটা ডিম্বাণুর ওজেনেসিস আমরা পড়লাম না, ওগোনিয়াম, প্রাইমারি ওসাইট। সেটা প্রথম থাকে প্রাইমারি ওসাইট, আমি পি দিয়ে লিখে রাখলাম। তারপরে এটা কিসে কনভার্ট হবে? সেকেন্ডারি ওসাইটে কনভার্ট হবে, মিওসিস 1 হয়ে। মিওসিস 2 ততক্ষণ হবে না যতক্ষণ না এই ডিম্বাণুটা একটা শুক্রাণুর সাথে নিষিক্ত হয়। এটা আমরা নিষেকের ভিডিওতে আলোচনা করেছি। তার মানে গ্রাফিয়ান ফলিকল থেকে কি বেরোয় আসবে? একটা সেকেন্ডারি ওসাইট বাইরে বেরোয় আসলো, আর এই জিনিসটাকে আমরা বলি ডিম্বপাত। এটা কততম দিনে হলো? 14তম দিনে। 14তম দিনে ডিম্বপাত হয়ে গেল। তাহলে বৃদ্ধি পর্বে কি হচ্ছে? সিম্পল জিনিস, ফলিকল থেকে প্রচুর পরিমাণে ইস্ট্রোজেন হরমোন খরিত হয়, এন্ডোমেট্রিয়ামের পুরুত্ব বাড়তে থাকে। ইন দ্য মিন টাইম ফলিকল প্রচুর পরিমাণে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ করে। হঠাৎ করে 12তম দিনে লুটিওনাইজিং হরমোনের ক্ষরণ অনেক বেড়ে যায়। ফলস্বরূপ 14তম দিনের মাথায় ফলিকলের ভেতরে বা একটা ম্যাচিওর ফলিকল, যাকে আমরা গ্রাফিয়ান ফলিকল বলি, তার ভেতরে যে সেকেন্ডারি ওসাইট ছিল সেটা বাইরে বেরোয় আসলো, এটাকে আমরা বলি ডিম্বপাত। নেক্সট ফেজ প্রাক রজস্রাবীয় পর্ব, এটা ডিম্বপাতের পরের ফেজ। এখন এটার দুইটা ফেজ আছে, আইদার প্রেগন্যান্সি অর নন প্রেগন্যান্সি। এখন দেখো প্রাকরজকীয় পর্বে কি হবে? ডিম্বপাত তো হয়ে গেল, এখন আমার বডির এন্ডোমেট্রিয়াম ভাবতেছে যে এই ডিম্বাণুটা একটা শুক্রাণুর সাথে নিষিক্ত হবে এবং তাকে আমার রিসিভ করতে হবে। সে জানে না এইটা কি অ্যাকচুয়ালি নিষেক হবে নাকি হবে না, কিন্তু সে চিন্তা করে যে হয়তো হবে, সো সে নিজেকে প্রিপেয়ার করে রাখে। এই প্রিপারেশনের জন্য তার পুরুত্ব আরো বেড়ে যায়। কত বেড়ে যায়? 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত হয়ে যায়। দেখো পুরুত্ব বাড়তেছে, আর যত পুরুত্ব বাড়বে এই যে ব্লাড ভেসেলস গুলো তো তত মোটা হয়ে যাবে। এটাকে আমরা বলি টর্চুয়াস ব্লাড ভেসেলস। সো যত পুরু হবে তত বেশি মোটা হবে। এখন কি হবে? ধরো প্রাকরজকীয় পর্বে 28তম দিন পর্যন্ত এটা চলবে, বাট ধরো নিষেক হলো না। ডিম্বপাতের 36 ঘন্টার মধ্যে যদি নিষেক না হয় তাহলে আরেকটা প্রবলেম হবে। এখন এটার আগে আমরা একটু প্রাকরজকীয় পর্বের আরো কিছু ব্যাপার ডিসকাস করে নিই। সো আমার ডিম্বপাত হয়ে গেল। ডিম্বপাত হওয়ার পরে এই যে বাকি যে ফলিকলের পার্টটা, এটা লুটিওনাইজিং হরমোনের প্রভাবে কিসে কনভার্ট হবে? কর্পাস লুটিয়ামে কনভার্ট হবে। এখন কিভাবে মনে রাখবা? লুটিওনাইজিং হরমোনের প্রভাব কর্পাস লুটিয়াম। তাহলে প্রাকরজকীয় পর্বে কি হচ্ছে? ফলিকল থেকে, গ্রাফিয়ান ফলিকল থেকে সেকেন্ডারি ওসাইট বের হয়ে যাওয়ার পরে লুটিওনাইজিং হরমোনের প্রভাবে আমার এই যে ফলিকলটা, গ্রাফিয়ান ফলিকলটা, সেটা কর্পাস লুটিয়ামে কনভার্ট হচ্ছে। এবং এই কর্পাস লুটিয়াম থেকে কি ক্ষরণ হবে? কর্পাস লুটিয়াম থেকে প্রোজেস্টেরন ক্ষরণ হবে। আর এই প্রোজেস্টেরন কি করে? বডির টেম্পারেচার বাড়ায় দিবে, টেম্পারেচার প্লাস। তাহলে লুটিওনাইজিং হরমোনের প্রভাবে ফলিকল যেটা ছিল গ্রাফিয়ান ফলিকল, সেটা কর্পাস লুটিয়ামে কনভার্ট হলো। কর্পাস লুটিয়াম কি করবে? প্রোজেস্টেরন ক্ষরণ করবে। আর এই প্রোজেস্টেরনও এই যে 5 থেকে 6 মিলিমিটার যে সে পুরু হলো, এটাতে কিছু কন্ট্রিবিউট করে।
নেক্সট ফেজ যেটা, সেটা হচ্ছে রজস্রাবীয় ফেজ। এখন যেটা বললাম যে 36 ঘন্টার মধ্যে যদি ডিম্বাণুটা নিষিক্ত না হয়, তখন এই ইস্ট্রোজেনের মাত্রা ক্ষরণ হচ্ছে ড্রপ করবে, ফলে এই ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিওনাইজিং হরমোনের ক্ষরণও কমে যাবে। তাহলে রজস্রাবীয় পর্বে সবগুলা হরমোনের ক্ষরণ সবচেয়ে কম থাকবে। এবং এই যে জরায়ুর মেইনটেনেন্স করতেছিল যে ফলিকল স্টিমুলেটিং হরমোন আর লুটিওনাইজিং হরমোন, এদের ক্ষরণ এখন নাই। তারপরে কর্পাস লুটিয়াম বিলুপ্ত হয়ে যাচ্ছে, ফলে আমার যে ইস্ট্রোজেন প্রজেস্টেরনের ক্ষরণ সেটাও নাই, সবগুলার ক্ষরণ ডাউন করলো। ফলে এই যে আমার জরায়ুর যে মেইনটেনেন্স সেটা থাকা পসিবল হবে না, তখন জরায়ু ভেঙে যাবে, ব্লাড ভেসেলস গুলা কাইন্ড অফ টর্চুয়াস হয়ে ফেটে যাবে, এন্ডোমেট্রিয়াম ভেঙে যাবে, ফলে কি হবে, ব্লিডিং হবে। ব্লাড ভেসেলস ফেটে গেলে ব্লিডিং হবে, সাথে সাথে কি থাকবে, এই ব্লিডিং এর সাথে থাকবে ব্লাড, মিউকাস, টিস্যুর ভগ্নাংশ, আর কি আরেকটা সেকেন্ডারি ওসাইট। তখন এই ব্লাডের পরিমাণ কত থাকে, অ্যারাউন্ড 30 to 40 মিলিলিটার। এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2016 এর কোশ্চেন। অ্যারাউন্ড 30 to 40 মিলিলিটার ব্লিডিং হবে। এইটা কতদিন, এটা অ্যারাউন্ড 3 থেকে 4 দিন ব্লিডিংটা কন্টিনিউ হয়। তারপরে ব্লিডিং শেষ, আবার কি এই এফএসএইচ আর এলএইচ এর ক্ষরণ বেড়ে যাবে। এটা কি আরেকটা নতুন ফলিকলের ম্যাচুরেশন শুরু করবে এবং আরেকটা সাইকেলের জন্য ফলিকলটা ম্যাচুর হতে থাকবে। সো এইটা টোটাল 28 দিনের একটা সাইকেলে এভাবে সাইক্লিকলি ঘুরতে থাকে। আই হোপ তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। আমি যতটুকু সিম্পল করার পসিবল আমি সিম্পল করার ট্রাই করেছি। জিনিসটা অ্যাকচুয়ালি ব্যাপারটা খুবই কমপ্লিকেটেড একটা জিনিস। সো তোমাদের লেভেলে এতটুকু জানলে মোর দেন এনাফ। তোমরা যদি এতটুকু বলতে পারো বা বুঝতে পারো তাহলে এটাই অনেক কিছু। এখন তোমরা যদি না বুঝে থাকো, তোমরা বইটা নিবা, ভিডিওটার সাথে মিলাবা, দেন যদি না বুঝো আবার ভিডিওটা দেখবা। আর যদি তারপরও না বুঝো, তারপর তো আমরা আছি, তোমরা আমাদেরকে জিজ্ঞেস করবে, আমরা তোমাদের অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। সো আজকের ভিডিওতে এতটুকুই থাকবে, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।